ভালো অভিনেতা যদি থেকে থাকে 10 জন পশ্চিমবঙ্গের, তারা যাত্রাতেই আছেন। ওই হতে 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 আমি বললাম যে আমি অভিনয় করে খেতে চাই। ওনাকে বললে, উৎপল দত্তকে বলছেন? আচ্ছা, ওই চেয়ারটা বসে আমি তো বললেন, দেখো সবার তো রবির মতন সৌভাগ্য হয় না, তুমি বাংলা ছবিতে গাল না দুললে আর গোলাপি ঠোঁট না হলে আচ্ছা তোমাকে ওরা নেবে না। যে ছেলে মেয়েদের দেখছি এখন কাজ করছে, তুই আমাকে 5 জনের নাম বল যারা 15 বছর এই মিডিয়ায় আছে, সিরিয়ালে আছে। 5 জনের নাম বল। নেই সেরকম। কেন নেই? অথচ আমাদের জেনারেশন বা আগের জেনারেশন তারা কিন্তু এখনো মাঝে মধ্যে পাঠ করছে। অবশ্যই। কিন্তু এই 5 জন নেই কেন? তো ট্রাম্প ডিকটেট করতে পারবে না একজন অভিনেতা তখনই যখন তার বিক্রয় যোগ্যতা নেই। ওই নটটাতে আমি 8 বছর ছিলাম, ঢুকেছিলাম 11 নম্বর অভিনেতা হয়ে, বেরিয়েছি যখন 8 বছর পরে, তখন আমি নট্য কোম্পানির ডিরেক্টর। বেশ। এবং ওটা ইতিহাস। হ্যাঁ, আমার চেয়ে ছোট বয়সে কেউ নট্য কোম্পানিতে ডিরেকশন দেয়নি। সিরিয়াল করলে না কেন? দায়বদ্ধতা আছে না কোনো জায়গায় আটকে গেলে? সিরিয়াল একটা সময় সিরিয়াল করতে হয়েছে, হ্যাঁ প্রচুরই করতে হয়েছে, কিন্তু এখন করছো না কেন? এখন করছি না। ওরা তো ব্যবসার পলিসিটা পাল্টে গেছে। এখন তো 8 ঘন্টা 10 ঘন্টার কন্ট্রাক্ট হয়। টিউবওয়েল থাকে না রাস্তার মোড়ে, সেখান থেকে বোতলে জল ভরতে গেছি বাস থেকে নিয়ে। হ্যাঁ, খাবে আর কি। হ্যাঁ, নিজের পানির কাদার ভেতর পাটা আটকে গেছে। তা আমি একজনকে অনুরোধ করলাম একটু পাম্প করবেন, সে জাস্ট ইগনোর করে চলে গেল। আচ্ছা, এটা গেল। হ্যাঁ, কাট্টু 5 বছর 6 বছর পরে তেমাথানিতে আমি নেমেছি, জাস্ট মবড হয়ে গেলাম, 150 লোক ঘিরে ধরল। তো আমি ওই দিন গাড়িতে উঠে বুঝলাম যে এই যে বড় বড় অভিনেতারা বলতেন না, সবটাই পুরস্কার তিরস্কার, কলঙ্ক কণ্ঠের হাত, তো ওই রকমই হয়। একদিন পাম্প করার লোক খুঁজে পাচ্ছিলাম না, আজকে শুধু আমাকে একটু ছোঁয়ার জন্য। অভিনেতা তাপস পাল, মানুষ তাপস পাল মিস করো? আমাদের যাত্রায় যে গ্রিন রুম তৈরি হয় সেটা তো ঘর নয়, দুটো পর্দা। মানে আমার ঘরের একটা কাপড়, তাপস পালের ঘরে একটা কাপড়। অর্থাৎ তুই এই ঘরে দাঁড়িয়ে ফোন করলে ওই ঘরে শুনতে পারবি, সবটাই শোনা, সবটাই শোনা। তো আমি প্রতিনিয়তই দেখেছি তাপসদা কাউকে না কাউকে পিজিতে ভর্তি করাচ্ছে। আচ্ছা, কাউকে টাকাটা ওর গ্রান্ট থেকে পাইয়ে দিচ্ছে, কাউকে বলছে এটার উপকার করো। এটা করেছে আমার যতটুকুনি দেখা। নিশ্চয়ই। স্টেজেতে তাপস পাল সম্পর্কে আমার প্রেডিকশন হচ্ছে যাত্রায় তাপসদা একটু সিনসিয়ার হলে পারতেন যাত্রা নিয়ে। না, এটা আমি বলি, আমি নিজেকে পরিচয় দিতে ভালোবাসি যাত্রাওয়ালা বলে। আচ্ছা, বেশ। কেউ যদি এসে বলে যে আপনার ছবিটা দেখলাম, হ্যাঁ একটা ছবি করেছি, আসলে আমি যাত্রা করি। আপনাকে সিরিয়ালে দেখলাম, হ্যাঁ আমি সিরিয়ালটা করি গ্রাসোচ্ছাদনের জন্য, কিন্তু আমি যাত্রা করি। বেশ। নমস্কার, সিটি সিনেমায় আবার আপনাদের স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন পডকাস্ট নিয়ে আমি সম্মান হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা জানেন যে এরকম রোজ কিংবদন্তি কিছু মানুষজনকে নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই, আর শুধু হাজির হই না, জানা অজানা নানা কথা তাদের জীবনের আমরা তুলে ধরি আপনাদের সামনে। বলতে গেলে এক অর্থে তিনি আমার পথপ্রদর্শক, গুরু অমিতকান্তি ঘোষ আজ আমার সঙ্গে। তোমাকে স্বাগত জানাই সিটি সিনেমায়। প্রথমে জিজ্ঞেস করবো কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে যে তোমার মতন একজন মানুষকে ইন্টারভিউ করতে পারছি এরকম একটা প্ল্যাটফর্মে, সেটা আমার কাছে একটা বড় পাওয়া। তোমার কেমন লাগছে? না, আমার এই কারণে ভালো লাগছে যে উল্টো দিকে তুই বসে আছিস। আচ্ছা, আসলে এটা কি হয়, আমরা যখন এরকম কোনো ইন্টারভিউতে যাই বা সাক্ষাৎকারে যাই, তখনই কিরকম একটা দায় জন্মে যায় যে হয় টাইমের সঙ্গে ম্যাচ করাতে হয়, আর নয়তো খুব কারো অনুগ্রহে বা অনুরোধে ওইটা কাজটা করে দিতে হয়। তো সামনে তুই আছিস, খুব ভালো লাগছে। এইবার অমিত, তোমাকে প্রথম যে কথাটা জিজ্ঞেস করবো, দেখো আমি তোমার কাছ থেকে শিখেছি, ধরো মঞ্চে দাঁড়ানো, সংলাপ কি করে বলতে হবে, স্টেজ বুঝেছি, বা ক্যামেরা বুঝতে শিখেছি কখনো কখনো। তোমারও তো একটা ছোটবেলা আছে, তুমি এই জায়গাগুলো শিখলে কিভাবে?
একটু যদি শুরুর দিনের কথাটা বলো। এটা খুব দায়িত্ব নিয়েই বলা যায়। হ্যাঁ, যেরকম পাড়ায় ক্রিকেট খেলতে খেলতে তারপর একজন খেলোয়াড় তৈরি হয়, নিশ্চয়ই সেরকম সবারই তুই দেখবি ওই একটা পাড়ায় 4-5 জন বন্ধু বান্ধব মিলে শুরু হয়ে যায়। তো আমাদের জন্ম যেহেতু উত্তর কলকাতায়, বাগবাজার শ্যামবাজার, বাগবাজার শ্যামবাজার নিয়ে, তার ফলে একটা সুবিধা ছিল ওই অঞ্চলটা বরাবরই তো থিয়েটার, যাত্রা এই সবটা নিয়ে তৈরি। তো প্রায় জন্মস্থকি আমরা ছোটবেলা থেকেই দেখছি যে ওইটা হচ্ছে। বেশ। আর আমার যেহেতু জন্ম ওই যুগান্তর কান্তি ঘোষ ফ্যামিলিতে, তার ফলে তাদের একটা পারিবারিক ঐতিহ্য ছিল থিয়েটার করার। দোল উৎসব হতো। তো আমি 4 বছর বয়সে প্রথম মঞ্চে নামি, তখন ওই পারিবারিক সূত্রে আর কি নেমে গেলাম। নিমাই সন্ন্যাস পালা হয়েছিল, নামলাম। আচ্ছা, কোথায় হলো সেই শো? সেটা হয়েছিল ওদের হতো দেশবন্ধু পার্কে 1 বছর, দেশপ্রিয় পার্কে 1 বছর। আচ্ছা, মানে একবার উত্তর কলকাতা একবার দক্ষিণ কলকাতা। আচ্ছা, তো ওই রকম ভাবে শুরু হলো। তারপর যখন ওটা বাবাদের দেখতাম, বা তখনকার দিনের নাম করা অভিনেতা যারা সুধীর মুস্তাফি টুস্তাফি, তাদের অভিনয় দেখতাম। ওই দেখতে দেখতে বড় হতে হতে তারপর কিছু বন্ধু বান্ধব মিলে শুরু হলো। আর নর্থ ক্যালকাটায় এমন কোনো ঘর তুই পাবি না যেখানে কেউ ছোটবেলায় অভিনয় করে। সেটা বোধহয় শুধু নর্থ ক্যালকাটা না, গোটা পশ্চিমবঙ্গেই। আর আমাদের একটা সৌভাগ্য হচ্ছে আমরা যে পাড়ায় থাকি সেই পাড়ায় একটা গোটা মঞ্চ ছিল, বাসুদেব মঞ্চ। হ্যাঁ, সেটা অনেক পরে। হ্যাঁ, তার আগে ঘটনাগুলো শুনি। সেটা হয়েছে তখন আমরা বেশ বড় হয়ে গেছি। আচ্ছা, তার আগে আচ্ছা। তো ওই করতে করতে কিছু বন্ধু বান্ধব মিলে শুরু হলো। তারপর ঘটনাচক্রে আমি তাদের সর্দার হয়ে গেলাম। বেশ। তো ওই হয়ে শুরু হতে 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 বয়জন থেকে বিজন, কোন ফাঁকে যে থিয়েটারটার জড়িয়ে গেল জীবনের সঙ্গে। এবং একটা সময় ভাবলাম, এটার খুব মনে আছে, একাডেমিতে পরপর 2 দিন 2টো শো দেখেছিলাম, একটা জগন্নাথ আর একটা দানসাগর। আচ্ছা। দেখে আমার মনে হয়েছিল যদি থিয়েটারটাই করা যায় শুধু। বেশ। তো সেইটা একটা সময় নাট্যরঙ্গের সঙ্গে যুক্ত হলাম। হয়ে চলতে চলতে প্রায় বছর 5 তখন বা কলেজ ছেড়েছি, দেখলাম থিয়েটার ছাড়া আর কিছু করতে পারছি না। আচ্ছা, মানে ওর ভেতরে ইনভলভ হয়ে রয়েছি। ওই করতে করতে মানে তোমার অন্য বন্ধু বান্ধবরা চাকরি বাকরি করছে বা ব্যবসা করছে, তুমি থিয়েটারটাই করছো। বাড়ি থেকে আপত্তি করেনি? যা হয়, বাবার একটু প্রচ্ছন্ন একটা প্রশ্রয় ছিল। আচ্ছা। কিন্তু চাকরি মানে কিরকম, ধর আমাকে ভর্তি করে দেওয়া হলো ICS এ, ইনফরমেটিক্স কম্পিউটার সিস্টেম। তখনকার দিনে অনেক টাকা পয়সা দিয়ে বাবা ভর্তি করালো। আমি সকালবেলা 9টা থেকে ক্লাস, আমি কিন্তু ক্লাসটা করতাম খালেদ চৌধুরীর বাড়ি। আচ্ছা। এইভাবেই ওটা থিয়েটারটা জড়িয়ে গেল। তারপর নান্দিগার থিয়েটার ফেস্টিভ্যালের সূত্রে হাবিব তানভীর, জব্বার প্যাটেল বা গোটা ভারতবর্ষের যে থিয়েটার পার্সোনালিটি যারা, তাদের সঙ্গে একটা যোগাযোগ হওয়ার সুযোগ হলো। খুব একটা ভালো জায়গা তৈরি হলো। গৌতম হালদার, যিনি ছবির পরিচালক ছিলেন, মারা গেলেন। গৌতমদার বাড়িতে আমাদের একটা আড্ডা ছিল। আচ্ছা, সেটা কোথায়? সেটা বাগবাজারে নবীন সরকার লেন। আচ্ছা, 20 নম্বর নবীন সরকার লেন। আচ্ছা। তার উল্টো দিকের বাড়িটায় ছিল কুমার বোস, টনি। আচ্ছা, বোস ভাই, একটু এগিয়ে অনাথ বোসেদের বাড়ি। একদম ওইখানে সকালবেলা আমাদের একটা আড্ডায় পীযূষদা চলে আসতেন, পীযূষ কান্তি সরকার, তারপর রুদ্রদা, শিবনাথ চাটুর্যে, আচ্ছা, সুরজিৎ, কখনো কখনো গৌতম হালদার, ছোট দেবশঙ্কর, এই সব নিয়ে আমাদের ওখানে এটা সবসময় চলতো আর কি। বেশ। ওরা টনিরা চলে আসতো গান বাজনা করা, কবিতা লিখতো, এরকম কিছু বন্ধু বান্ধব চলে আসতো। মানে ওইটার ফলে হলো কি, একটা কালচারাল অ্যাটমসফিয়ারের ভেতর দিয়ে আমরা বড় হতে থাকলাম। তখন প্রায় খানিকটা বড় হয়েই গেছি। এবার পৈতৃক সূত্রে যেহেতু শতবাবু আমার জ্যাঠামশাই হন, তো উনি একটা চাকরির ব্যবস্থা করলেন হায়দ্রাবাদে। আচ্ছা। তো আমি সেটা ছেড়ে দিয়ে যেতে হলো। হায়দ্রাবাদ গেছিলে তো? না। আচ্ছা। আমি উল্টে চলে গেলাম জব্বর প্যাটেলের সঙ্গে পুরুলিয়ায়। আচ্ছা। তো সেই নিয়ে বাবা একটু ক্ষুব্ধ হয়েছিল, খুব স্বাভাবিক। আজকে বুঝতে পারি যে খুবই অন্যায় করেছিলাম। কিন্তু ওইটা হলো কি, থিয়েটারের বাইরে আর কিছু শিখলাম না। তো একটা সময় দেখলাম আমি যতটা থিয়েটার জানি না, শুধু থিয়েটার বলবো না, মানে অভিনয়ের বাইরে তুমি কিছু করতে ইচ্ছা করলে? তখন থিয়েটারই, তখন থিয়েটার ছিল, তখন এত চ্যানেলও আসেনি। আচ্ছা। আমি বলছি তোকে প্রায় 35 বছর আগে। আচ্ছা আচ্ছা, 30-35 বছর। তখন তো এত চ্যানেল আসেনি, না, একটাই দূরদর্শন। আর তাতে সবাই, ওদের একটা সাউথে আড্ডা ছিল তোর ইন্দ্রাশিসদার বাড়িতে, ইন্দ্রাশিসদা, খরাসদা, জ্যোতিষমান, তারপর রমাদা। আচ্ছা।
তো আমি নর্থ থেকে মাঝে মাঝে ওইখানে এসে আড্ডা মারতাম। তো ওরা ভৌগোলিক কারণেই ওরা ওই সাউথে থাকার সুবিধাটা পেত, আমাদের নর্থ থেকে আসাটা তখন একটা ঝকমারি ছিল। রেগুলার ওই যে স্টুডিও এসে যোগাযোগ, লিয়াজো ডিপার্টমেন্ট যেটা বলে, আর তখন আমরা খুব কাঁচা ছিলাম, লিয়াজো ফিয়াজো তো বুঝতামই না, মনে করতাম নিজের কাজটা করতে হবে, তাহলেই তোমাকে বলবে এসো বাবা। আচ্ছা। তো যাই হোক, ওই করতে করতেই খুব যে একটা কারো কাছ থেকে শিখেছি না, গুরু ধরে। প্রথমত আমি ওই জায়গাটা খুব বিশ্বাস করি, তোমাকে নিজের কান, নিজের চোখ, নিজের বোধ, এটা যদি তোমাকে সাহায্য না করে, তাহলে তুমি শুধু এটা গুরুমুখী বিদ্যে নয়। আচ্ছা। প্রত্যেক অভিনেতাকে একটা সময় নিজের প্রসেসটা তৈরি করতে হয়, ওই করতে করতেই শেখো। তুই প্রশ্নটা যেখান থেকে শুরু করেছিস যে আমি কিভাবে শিখলাম, তো আমাদের শেখাটা ওইভাবেই, থিয়েটার দেখে, থিয়েটার করে, বড় বড় মানুষদের সঙ্গে আড্ডা মেরে, অর্থাৎ পড়াশোনা, লেখাপড়া নয়, ওই পড়াশোনাটার মাধ্যমেই যতটুকু যা পারছি করছি। একদম। তা ওই জায়গাটা ধরতে চেষ্টা করি। ওই যে কম্পিউটার ক্লাসে ভর্তি করা হলো বেশ খানিকটা টাকা দিয়ে, তারপর তুমি কি করলে? তারপর তো সেটা 1 বছরের কোর্স ছিল, ওদের পরীক্ষায় ওরা তো পাস করাই। তখন ভেবেছিলাম আমি অনেক নম্বর পেয়েছি, কিন্তু তারপর দেখলাম ও পরের সেমিস্টারটা ভর্তি করাবে বলে আমাকে ওই নম্বরটা দিয়েছে, যাতে আমি পরের সেমিস্টারটা ভর্তি হই, কিন্তু সেটা হলো না। আচ্ছা। তো আমি আরো থিয়েটারে যুক্ত হয়ে বললাম, তখন আস্তে আস্তে পরিচয়টিও বাড়ছে। আচ্ছা। মানে একাডেমির সামনে যে 5-6জনকে নিয়ে আলোচনা হয় অভিনেতা হিসেবে, অল্প বয়সী অভিনেতা হিসেবে, আমি কলার তুলে ভাবছি আমিও তো তার মধ্যে একজন, তাহলে তো আমি কিসে কম। কিন্তু ভালো লাগাটা ছিল, থিয়েটারের প্রতি একটা অমোঘ টান ছিল, থিয়েটারের প্রতি। আচ্ছা। হ্যাঁ। তখন ওই থিয়েটারটাই করবো। তারপর একটা সময় থিয়েটার করতে গিয়েই পারিবারিক জীবনে জড়িয়ে পড়লাম। হ্যাঁ। সেইটা করতে গিয়ে ঘটনাচক্রে বিয়ে হয়ে গেল। তখন তো থিয়েটার খেতে দেবে না। ঠিক। হ্যাঁ, বড় চিন্তা যেটা। তারপরে বাবারও বয়স হলো, যুগান্তর বন্ধ হলো, তখন ফ্রিল্যান্স করতাম, একটা ব্যবসা শুরু করেছিলাম। সেই সব নিয়ে হলো না আলটিমেটলি। মানে 6টার সময় হয়তো পেমেন্টটা পেতে হবে, আমি বসে বসে ভাবছি যে আজকে গিয়ে ওই ক্যারেক্টারটাকে এইখানটা কম্পোজিশনটা একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা। তো তুমি নির্দেশনা করছো? হ্যাঁ, তখন অল্প যে কাজ করছি। হ্যাঁ। মানে ওই সবগুলো না, ঘটনার পারম্পর্যটা এমন ভাবে হলো, বিয়ে হলো, কাজের মধ্যেই রয়েছি, এই সবটা নিয়ে তখন অভিনয়ের বাইরে আর কিছু নেই। বেশ। পাড়ার ক্লাবে অভিনয় করতে করতে, এটা শুধু আমাদের কলকাতায় নয়, তুই যদি মহারাষ্ট্র দেখিস, তুই যদি সাউথ দেখিস, সব জায়গায়। মানে আমি একটা সময় নাসিরউদ্দিন শাহের সঙ্গে খুব যোগাযোগ ছিল ফোনে। আচ্ছা। তো ওদের ওখানেও ওরাও শুরু করতো এরকম পাড়ার ক্রিকেটের মতন। এই নাসিরউদ্দিন শাহের প্রসঙ্গ যখন উঠলো, মানে এইরকম বহু মানুষের সঙ্গে তোমার যোগাযোগ হয়েছে এবং তাদের থেকে পাওয়া শিক্ষা কিছু কিছু তুমি আমাদের মধ্যে যাদেরকে শিখিয়েছো তাদের মধ্যে সঞ্চারিত করেছো। একটু যদি সেই কথাগুলো বলো। ধরো স্বপন কুমার, যাদের আমরা দেখিনি, মাখনলাল নট্ট, এই খালেদ চৌধুরীর কথা বললে, বা নাসিরউদ্দিন শাহ, এদের দর্শনটা কেমন জীবনের? নাসির ভাইয়ের সঙ্গে ওই ফোনে আলাপ তো। আচ্ছা আচ্ছা। ওই অতটা হয় না। আমি যেটা, তুই একটা নাম তোকে একটু ছুঁয়ে দিই। হ্যাঁ। আমি মানে খুব বিরল কজন যে শম্ভু মিত্রের বাড়িতে ঢোকার অনুমতি পেতেন, আচ্ছা, তার মধ্যে আমি একজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মানে ওইটা একটা লেসন আমার মনে হয় যে শিখলে সেখান থেকে শম্ভু মিত্র, মানে তখন তো শম্ভু মিত্র মানে একজন বিরাট মাপের বড়। আমার মনে হয় যে শম্ভুদার প্রথম 75 বছরের যে জন্মদিন, সেটা শম্ভুদার সঙ্গে আমাদের প্রথম আড্ডা শুরু হয়। আমি আমার তখন সাংবাদিক বন্ধু ছিল সুরজিৎ, তখন সুরজিৎ অভিনয় আসেনি। আচ্ছা, তুমি তখন সাংবাদিকতা করতে? না, করতো সুরজিৎ, আমি অভিনয় করতাম। আচ্ছা আচ্ছা। মানে শম্ভু মিত্র আমাকে চিনতেন অভিনেতা হিসেবে, আর সুরজিৎকে চিনতেন সাংবাদিক হিসেবে। পরে ও অভিনয় আসে আমাদেরই সঙ্গে। দেখ, শম্ভু মিত্রের কাছে শেখা মানে একটা মানুষের সঙ্গে দেখা করার পর যখন বেরিয়ে এলি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পরে, তোর মনে হলো তুই একটা মানে শিক্ষা স্নাত হয়ে বেরোলি। একদম। প্রত্যেক দিন কিছু না কিছু কুড়িয়ে নিয়ে আসা যায় লোকটার কাছ থেকে। একদম। মোহিত একটা খুব ভালো কথা বলেছিল যে এমন দেখবে না এমন দিন যে শম্ভুদার বাড়ি থেকে আমরা বেরোলাম অথচ নতুন কিছু শিখলাম না। ওইটা ওইভাবে তো
বলা যায় না। ঠিক। প্রত্যেক দিনই ধর কিছু মানুষ, এটা আমার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা, তুই 10টা বই পড়ে যাওয়া হবে, ওই রকম একটা মানুষকে মিট করলে তার নির্যাসটুকু পাওয়া যাবে, তার জীবনের যে অভিজ্ঞতা সেটা পাওয়া যাবে। শুধু সংগঠনের ক্ষেত্রে আমি বলছি, অভিনয় তো বাদই দিলাম, ওনার অভিনয় আমরা দেখেছি, আমি একটাই দেখেছি, গণশত্রু। আচ্ছা। ভোপালের ওই গ্যাস দুর্ঘটনায় হয়েছিল, অভিনয় দেখেছি একটা, তখন ওনার সঙ্গে আলাপ ছিল না। কিন্তু যখন ওনার সঙ্গে ধর 3 দিন 4 দিন 5 দিন কথা বলেছি, তখনই প্রত্যেক দিন মনে হয়েছে যে এই মানুষটা তার জীবনের এতটা লম্বা একটা সময়, 75 বছর 76 বছর 77 বছর বয়সে আমাদের মতন বাচ্চা ছেলেদের কাছে যখন তার অভিজ্ঞতাটা শেয়ার করছেন, সেটা তো কোনো বই সেই শিক্ষাটা দিতে পারে না। ঠিক, এটা শম্ভুদার ক্ষেত্রে গেল। কিন্তু যাত্রাটা তো একটা একদম গ্রাসরুট লেভেল থেকে উঠে আসা অভিনেতা অভিনেত্রীদের, কারো ভেতর ওটা থাকে, কারো ভেতর থাকে না। ওখানে সিস্টেমটা, যাত্রা শিক্ষাটা অন্য লেভেলের ছিল, এইটা একটু বোঝার আছে। থিয়েটার আর যাত্রা দুটো ঠিক। এই প্রসঙ্গটাই আমার মনে হচ্ছিল যে দেখো, তুমি এতগুলো মাধ্যমে তো সাবলীল, যাত্রা হয়েছে, থিয়েটার দিয়ে শুরু হয়েছে, তারপরে ধরো সেলুলয়েড এসেছে, তারপরে বড় পর্দা, এখন বড় পর্দা। এই সব মাধ্যমগুলোকে মেলাচ্ছ কি করে, বা কিভাবে মিলছে? সবটাই তো আলাদা মাধ্যম এটা, এবং তোমাদের জেনারেশনই যে এই 4টে মাধ্যমের মধ্যে দিয়ে গেলে, এটা না, আমার অভিজ্ঞতাটা আগে বলি। হ্যাঁ বলো। যে ভালো সে সব জায়গায় ভালো। বেশ। আমি আমজাদ খানের স্টেজ অ্যাক্টিং দেখেছি, অসম্ভব ভালো। আমার তো মনে হয়েছে নাসিরুদ্দিন রাও স্টেজে যত সাবলীল, ছবিতে নয়। না, আমজাদ খানকে আমরা ছবিতে যা দেখেছি তার চেয়ে অন্তত 4 গুণ ভালো অভিনেতা স্টেজে। বুঝতে পারছি। নাটকের নামটা ভুলে গেছি, জ্ঞান মঞ্চে হয়েছিল অনেকদিন আগে, এরা নাট্য শোধ এনেছিল। তো প্রত্যেক মিডিয়াটা নিজস্ব ব্যাকরণ আছে, যে অভিনেতা ওই ব্যাকরণটা বুঝতে পারে সে ওইটা অ্যাচিভ করতে পারে। তুই ধর আমাদের এখানে ছবি বিশ্বাসের স্টেজ অ্যাক্টিং আমরা দেখিনি না, তাই তো? হ্যাঁ। তো ছবি বিশ্বাসের যে স্ক্যানিং, সেই স্ক্যানিংটা বাংলা ছবি, গোটা ভারতবর্ষের ছবি যদি তুই সেই সময় দেখিস, তাহলে অত সাবলীল স্ক্যানিং তো কারো নেই। না, নেই প্রায়, যেটা উত্তমবাবুরা নিজে ফলো করেছেন, সাবিত্রী চ্যাটার্জি নিজে। ঠিক। তো ওইটাই যখন উনি স্টেজে পাঠ করেছেন, তখন শুনেছি শম্ভুদার মুখ থেকে বা পুরনো যারা তার সঙ্গে কাজ করেছেন, অতটাই সাবলীলতার সঙ্গে স্টেজে করেছেন। কিন্তু দুটো কি তফাৎ হয়নি? নিশ্চয়ই তফাৎ হয়েছে, কিন্তু সেইটুকুনি বোঝার মতন, মানে বোঝানোর দায়টা ওনার। দর্শককে এটা বুঝতে দেওয়া যাবে না যে আমি এই মিডিয়া এটা করছি। এবার ধর আমরা যখন সিরিয়ালে কাজ করি, তো তখন তো আমাদের কাছে ওটা নতুন মিডিয়া ছিল। থিয়েটার থেকে অনেক ভালো অভিনেতাকে দেখেছি যারা ক্যামেরার সামনে এসে শুধুমাত্র অ্যাকসেন্ট নিয়ে ঘাবড়ে গেছে। মানে থিয়েটারে যদি তোকে বলতে হয় সে আমার আত্মীয়, এই তার সঙ্গে আমার এই ব্যবহার করা উচিত নয়, এটা স্টেজে হলে ঠিক আছে, কিন্তু তুমি যদি ওটা ক্যামেরার সামনে বলো এই অ্যাকসেন্টে, তখন একটু বলবো মনে হবে যে বাড়াবাড়ি। হ্যাঁ, তো ওইটা কোথাও অভিনেতাকে বুঝে নিতে হয়, ওটা বুঝে নিতে। এবার যে পারে, এবার বুঝে নেওয়ার প্রসঙ্গ যখন উঠলো, তখন জিজ্ঞেস করি যে যাত্রা তো একটা কঠিন মাধ্যম। অবশ্যই রাত জাগা, দিনের পর দিন বাড়ি ছেড়ে থাকা, খাওয়া দাওয়ার ঠিক নেই, বা কিভাবে থাকবো সেটা, এই মাধ্যমটাকে বাছলে কেন, বা কবে বাছলে, বা প্রথম যাত্রায় যাওয়া কিভাবে? হ্যাঁ, এটা একটা, কারণ তোমার যাত্রার ব্যাপ্তিটা বিশাল, অমিত কান্তি যাত্রা একটা বিরাট। না, এটা আমি বলি, হ্যাঁ, আমি নিজেকে পরিচয় দিতে ভালোবাসি যাত্রাওয়ালা বলে। আচ্ছা, বেশ। কেউ যদি এসে বলে যে আপনার ছবিটা দেখলাম, আমি একটা ছবি করেছি, হ্যাঁ, আসলে আমি যাত্রা করি। আপনাকে সিরিয়ালে দেখলাম, হ্যাঁ, আমি সিরিয়ালটা করি গ্রাসোচ্ছাদনের জন্য, কিন্তু আমি যাত্রা করি। বেশ। হ্যাঁ, এই যাত্রার প্রতি ভালোবাসা, বা প্রথম যাত্রায় গেলে কিভাবে, বা কঠিন মাধ্যম বাছলে কেন? মানে তখন না এমন হলো সিচুয়েশনটা, অভিনয় ছাড়া তো আর কিছু জানি না, হ্যাঁ, তো আমাকে অভিনয় করে খেতে হবে। রাশিয়ান থিয়েটার এসেছিল এখানে, গোর্কি থিয়েটার, খানুমা আর আঙ্কেল ভানিয়া ওদের নাটক ছিল। তো আমরা তখন ওই নাটকের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। নান্দিকারের প্রচুর বন্ধু বান্ধব ছিল, গৌতম, দেবশঙ্কর,
অশোক, আমরা সব মিলে, বিমল দ্বারা তখন আমাদের একটু সিনিয়র, ওই সব নিয়ে কাজ করতে করতে উৎপল দত্ত দেখতে এলেন। আচ্ছা। তো আমি পেছনের সিটে বসে আস্তে আস্তে ওনাকে হ্যাঁ অনুমতি নিলাম যে একদিন সকালবেলা 6টার সময়, মানে এটা আমি বলছি আজ থেকে 27-28 বছর তো হবেই, বেশ। তখন কিন্তু আজকের মূল রেভিনিউ নয়, না না, নো অটো নো কিছু, শ্যামবাজার থেকে 6টায় আসা, মানে 5টা 10-এ একটা বাস ছাড়তো শ্যামবাজার থেকে, বেশ। সেই বাসটায় উঠে আমি 5:45 উৎপল বাবুর বাড়ির সামনে, বেশ। একটা লোক নেই, তো আমি দাঁড়িয়ে রয়েছি ভয়ের চোটে। আর গেছিস তো উৎপল বাবুর বাড়িতে, পাঁচিল থেকে বাড়ির ডিস্টেন্সটা একটু আছে, ওখানে বেল ফেল কিছু নেই, ওখানে দাঁড়িয়ে রয়েছি। 6:05 সময় এক ভদ্রমহিলা খবরের কাগজ আর দুধ নিয়ে এন্ট্রি মারলেন, আমিও তার সঙ্গে ঢুকলাম। তারপরে বললেন যে হ্যাঁ 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 আসুন, একজন নিয়ে গেলেন ওপরে, পেছনের দিকে বারান্দায় উনি একটা ওই চেয়ার, অ্যালুমিনিয়ামের চেয়ারে বসে, তুমি কিন্তু 5 মিনিট দেরি করলে। আমি এসেছি আসলে 5:45, আর উদাত্ত হাসি। ওই হতে 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 আমি বললাম যে আমি অভিনয় করে খেতে চাই। ওনাকে বললে, উৎপল দত্তকে বলছে? আচ্ছা, ওই চেয়ারটা বসে, আমি পায়ের তলায় বসে। তো বললেন দেখো, সবার তো রবির মতন সৌভাগ্য হয় না। আচ্ছা। তুমি বাংলা ছবিতে গাল না দুললে আর গোলাপি ঠোঁট না হলে, আচ্ছা, তোমাকে ওরা নেবে না, বেশ, থিয়েটার খেতে দেবে না, তাহলে তোমাকে যাত্রায় যেতে হবে। এবং 10 জন যদি তুমি ভালো অভিনেতার নাম বলো এই মুহূর্তে আমাকে বলতে বলো, তাহলে আমি বলবো তারা যাত্রাতেই আছে। পরে উনি এটা এপিক থিয়েটারের সংখ্যাতেও বলেছেন, থিয়েটারে তো নেই, সিনেমাতেও নেই, ভালো অভিনেতা যদি থেকে থাকে 10 জন পশ্চিমবঙ্গের, তারা যাত্রাতেই আছেন। আমি কোট আনকোট ওনাকে কোট, একদম বুঝতে পারছি। তো আমি সেটা খুব এনচ্যান্টেড হলাম যে বাহ, তাহলে যাত্রা। বললো হ্যাঁ, ওখানে খোলা ময়দান, তুমি গিয়ে যদি পারো নিজের জায়গা করে নেবে। তো ওইটা আমাকে খুব হন্ট করেছিল। বেশ, সত্যি তো বাংলা ছবিতে আর প্রত্যেকের ভেতর থাকে না, আমি একটু বেসিক্যালি শাই। হ্যাঁ, লোককে গিয়ে বলা যে একটা ছবি দিয়ে, তখন ওই হার্ড কপি দিয়ে বলতে হতো, হ্যাঁ হ্যাঁ, এটা আমি ঠিক অভ্যস্ত ছিলাম না। তখন ওই প্রথম যাত্রা করি, তখন অসিত বোস একটা চিঠি লিখে দিয়েছিলেন, প্রডিউসারের কাছে গেলাম, ওই প্রডিউসার নিলেন ভিক্টর ব্যানার্জি, সেকেন্ড বছর যাত্রা করতে এলেন। আচ্ছা। তো আমি, ওরা 2 পৃথিবীর গল্প করেছিল, ভিক্টর দা করলেন উত্তমবাবুর রোলটা, আমি ভিক্টর দার রোলটা। মানে আমি ছিলাম ওদের তো যাত্রায় নম্বর অনুযায়ী হয়, 1 নম্বর 2 নম্বর, 2 নম্বরে ছিল মুকুল ঘোষ, আমাদের পিএলটির মুকুল। বুঝতে পেরেছি। আরো যাত্রার অভিনেতা ছিলেন, আমার নম্বর ছিল 7, কিন্তু রেকর্ডিং এর দিন আমার পারফরমেন্স দেখে আমাকে দেয়া হলো ওই 2 নম্বর পার্টটা। বেশ, বসি 7 নম্বরে, মেকআপ নেই, হ্যাঁ, কিন্তু অভিনয়টা করি 2 নম্বর। তো ওই শুরু হলো। আচ্ছা। তারপরের বছর আবার ওই দলেই, সেটা বোধহয় নয়, তপন ভট্টাচার্য, দেবিকা মুখার্জি, ছোট বউ, ওরা হিরো হিরোইন, আমি ভিলেন, মানে আমার প্রমোশন হলো আর কি। ওই শুরু থেকে, মানে দ্বিতীয় বছর থেকে তুমি ভিলেন? হ্যাঁ, এবং তখন বাসেই যাই, হ্যাঁ, যদি 100 কিলোমিটারের ভেতর গাড়িটা কলকাতায় পেরে আমি তপনদার গাড়ির সামনে বসে ফিরি। বেশ, এরকম একদম। তারপরে ত্রিদীপ ঘোষের সঙ্গে 2 বছর ছিলাম। তারপরে আশিস দা আসবে যাত্রা করতে, আশিস বিদ্যার্থী, আশিস দার সঙ্গে তখন আলাপ। আশিস দা আমাদের থিয়েটার দেখেছেন, আমি মৌসুমী একটা নাটক করতাম, নাট্যরঙ্গের হই। আচ্ছা। তো বাসনা বোধহয় দেবাশিস মজুমদারের লেখা। আচ্ছা। ওটা আশিস দা দেখেছিল, তো আশিস দা বললো ইন্দ্রাশিসকে দিয়ে নাটকটা লেখা। এই করতে করতে ওই দলটা হলো না। বেশ, তখন আমি গিয়ে নট্যতে জুটলাম 15 দিন আগে। নট্য কোম্পানি? হ্যাঁ, নাম করা সেই নট্য কোম্পানি। নট্য কোম্পানি, ওই নট্যতে আমি 8 বছর ছিলাম। বেশ, ঢুকেছিলাম 11 নম্বর অভিনেতা হয়ে, বেরিয়েছি যখন 8 বছর পরে, তখন আমি নট্য কোম্পানির ডিরেক্টর। বেশ, এবং ওটা ইতিহাস, হ্যাঁ, আমার চেয়ে ছোট বয়সে কেউ নট্য কোম্পানিতে ডিরেকশন দেয়নি একেবারেই। আর 1 নম্বর অভিনেতা ছেলেদের। হ্যাঁ, নম্বরটা এই কারণে বলছি, কারণ তখন তো যাত্রায় নম্বর তখনও নয়, এখনো, এখনো, যদিও এখন সবটাই উল্টোপাল্টা হয়ে গেছে, এগুলো ঘেটে গেছে। যাই হোক, সেটা কথা না। তো ওইভাবেই যাত্রায় যুক্ত হলাম, কিন্তু মূল কারণটা হচ্ছে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ। যদি থিয়েটার খেতে দিত, তো তাহলে তো যাত্রা করার প্রয়োজন হতো, থিয়েটারটাই করতাম। এবং সেটা আমি বলে নয়, কেউ স্বীকার করবে, কেউ করবে না। ঠিক। সিরিয়ালটা আসার পর অনেক অভিনেতা, খরাজ দা, পীযুষ দা, এদের মতন পীযুষ দা চাকরি ছেড়ে দিল। কোন ভরসায় চাকরি ছেড়ে? সিরিয়ালটা এলো তাই, আর ওদের সুবিধে ছিল
করাসদা অনেক পরে যে পীযুষদা তো হিরো চেহারা ছিল, পীযুষদা অ্যাডভান্টেজটা পেয়েছিল, আর আমাদের যেহেতু চাকর বাকরের মতন দেখতে ছিল অনেক পরে। এবং এই কারণে আমি যাত্রা জীবনটার কথা বললাম, কারণ বাবার কাছেও শোনা বা মায়ের কাছেও, সেই বেডিং বেঁধে নিয়ে যেতে হচ্ছে যাত্রায়, নিজের শয্যা, নিজের জামা কাপড়, নিজের জিনিসপত্র সমস্ত কিছু। থিয়েটারটা কলকাতার মধ্যে, সেই জায়গাটা থাকতো না। আচ্ছা, রবি ঘোষের প্রসঙ্গ যখন বললে তখন জিজ্ঞেস করি, তুমি রবি ঘোষের টাইমিংয়ের কথা খুব বলতে, একটু বলবে? রবি ঘোষের সময় জ্ঞান, রবি ঘোষের অভিনয়। তুই ওই বেডিং এর প্রসঙ্গটা থাক, ওটাই পরে আসছে। রবিদার সঙ্গে আমার আলাপ হয়েছিল, উনি একটা নাটক করতেন শ্রীমতী ভয়ঙ্করী, আচ্ছা, বিজনে। তো তখন আমরা বোধহয় কলেজ মানে 12 এরম হবে কি, এক্সাক্ট আমার মনে পড়ছে না, একটু ভাবতে হবে। রবিদা 2টোর সময় চলে আসতেন। আচ্ছা। আর বিজন যেহেতু তখন আমাদের ঘর বাড়ি, আমি গ্রিন রুমের দিক দিয়ে রবিদার ঘরে পৌঁছে যেতাম। বেশ। আর বসে বসে ওই গল্প হতো। তো আমি বলতাম, আপনার ওই বলুন দেখো, পজ আমরা বলি, টেকনিক্যালি থাকে না পজ, ছোটখাটো মানুষ সেই বলছেন আর কি। হ্যাঁ, একদম অত বড় টাইমের ভারতবর্ষে খুব কম জন। হ্যাঁ, একদমই তাই। পজ, 1 ডিগ্রি পজ, মোর দেন 1 ডিগ্রি, মোর দেন 1 ডিগ্রি পজ। দেখো পজ ওটা টেকনিক্যালি হয়, কিন্তু একজন অভিনেতাকে না ওই পজটা তোমার শরীরে নিতে হয়। তুমি বুঝতে পারবে এইবার কথাটা বলতে হবে। তুই একটা শব্দ উচ্চারণ করলি, তারপরের শব্দটাই যে যাবি, এর মধ্যবর্তী যে সময়টা, সেইটাই তো পজ। তো সেটা আমি কতক্ষণ সময়টা নেব, এইটা কিন্তু একটা অভিনেতাকে ফিল করতে হয়। ওটা টেকনিক্যালি 1 2 3 1 2 3 4 এরকম গুণে হয় না। বেশ। তো ওইটা রবিদা খুব মারাত্মক ছিলেন। তো এই টাইমিংটা তার মানে রবিবাবুর থেকে শেখা, মানে টাইমিং সেন্সটা শেখা, মানে এগুলো তো হাতে কলমে ওরকম না শেখানো যায় না। তুমি দেখে তোমার ভেতরে যতটুকু নিতে পারলে, এটা প্রতিষ্ঠিত সত্য। রবিদার ওই অ্যাক্টিংটা, তাহলে সত্যজিৎ মতন লোক বলেন যে আমার যদি কাট বলতে 1 সেকেন্ড দেরি হয়, রবি এমন একটা কিছু করে ফেলবে যেটা ফেলা যাবে না, তাই না? ঠিক। যাই হোক, আর তোর প্রশ্নটা কি ছিল? তুমি প্রথম যাত্রায় যাওয়ার কথাই বলছিলে। না, বেডিং বাজার। হ্যাঁ, বলো সেই জায়গাটা। হ্যাঁ, যাত্রা এগুলো ছিল, এখনো আছে। আচ্ছা। তো আমার ল্যাভিশলি লাইফটা তো নয়, সেটাই জিজ্ঞেস করতে চাইলাম। না, হ্যাঁ, একদমই নয়। মানে থাকতেও তো আমি থিয়েটার করেছি, থিয়েটার থেকে গিয়ে যাত্রায় পৌঁছেছি, ওই যে বললাম 7 নম্বর। বাসের সিটের ক্ষেত্রেও তাই, সেটাই বলছি, সেইভাবেই যাওয়া। এবং ওই বেডিংটা আমাকে বাধ্য হয়নি, সেটা কারণ ওই যে রেকর্ডিং এর দিন প্রমোশনটা হয়ে গেল, প্রোডিউসার বলল আর বেডিংটা বাধ্য হবে না, ওইটাকে মুক্তি পেলাম একদম। কিন্তু এটা যাত্রা করতে গেলে না, তোমাকে বাসে যাত্রা করতে হবে। আমি এই কারণে এই প্রসঙ্গটা তুললাম, কারণ আমরা যারা ধরো অন্যান্য মাধ্যমে বড় হই বা অন্যান্য কাজ করি, তারা তো খুব ভেবে ফেলি যে এদের জীবনটা তো একেবারে স্বর্গের সুখের মতন, যা চায় তাই পায়, আসে যায়, ভীষণ সুন্দর জীবন, যার জন্য সবাই চায় আমি একটু মুখ দেখাবো বা অভিনয় করবো, এই জাতীয়। সেই জন্য এই জায়গাটা, সেটা যাত্রায় ছিল। কেন শুধু এই যে আমরা বলি যাত্রাটাকে গ্রাসরুট লেভেলে বুঝতে হবে, ঠিক। তার কারণ হচ্ছে তুমি 2 3 4 5 করে গিয়ে তো ইউনিভার্সিটি অবধি পৌঁছচ্ছ, ঠিক। তো তুমি যদি ওইটা ডবল প্রমোশন পেয়ে গিয়ে যাও, তাহলে ওই জায়গাটা তুমি বুঝতে পারছো না যাত্রাকে, ঠিক। আমি 6 বছর বাসে যাত্রা করেছি। বাসে যাত্রা মানে তোমাকে গিয়ে সকালবেলা পৌঁছতে হচ্ছে, হয় টিউবওয়েলে নয় পুকুরে স্নান করতে হচ্ছে। যে জিনিসগুলো মানুষের জীবনে সবচেয়ে ব্যক্তিগত, সেইগুলো তোমাকে পাবলিকলি করতে হবে। চানটা, ওই বটল নিয়ে মাঠে যাওয়া, এবং সেটা ভিক্টর ব্যানার্জিকেও যেতে হতো, আমাদেরও যেতে হতো, প্রথম বছরের অভিজ্ঞতায়। প্রাকৃতিক ডাক তো তোমাকে সেটা সারা দিতেই হবে, তুমি তো লুকোতে পারবে না, একদম। এইবার ধর যাত্রায় ওটা কি থাকে, তুমি আস্তে আস্তে বাড়লে, তোমার নামটা বাড়লো, তুমি ট্রাম ডিকটেট করতে পারলে, তখন তোমার জন্য ঘেরা গ্রিন রুম, সিঙ্গল প্রাইভেট মানে একটা গাড়িতে তুমি একা যাবে। ওই যে বাস থেকে শুরু হলো, তুমি মাইক ম্যানের পেছনে বসে শুরু করলে, সেখান থেকে, এটা আমি আমারটা বলছি, এবার বাসে 2 জন বসছে একটা সিটে, তারপর এলো একটা সিটে তুমি একা বসছো, তারপর 3 সিটে তুমি শুয়ে যাচ্ছ, তারপর প্রাইভেট গাড়িতে,
হ্যাঁ, না ওইটা পেরোতে পেরোতে যাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে তারপর পেরেছি। গাড়িতে 4 জনের সঙ্গে, হ্যাঁ। তারপর একটা গাড়িতে আমি একা। তো বেশ। এই যে এতটা জার্নি তুমি করতে পারছো বা তোমাকে ওরা দিচ্ছে বিকজ তুমি ট্রামটা ডিকটেট করতে পারছো। বেশ। কিন্তু এখন যাত্রায় এই যে সেলের প্যান্ডেলটা মানে টিকিট কেটে যাত্রা দেখা, হ্যাঁ এটার সংখ্যা করোনার পর আরো কমেছে। হ্যাঁ এখন ফ্রি যাত্রা, রিচুয়ালসের যাত্রা, মানে পুজো আচ্ছা অমুক তমুকের যাত্রা হচ্ছে, তার ফলে নতুন যারা আসছে তারা ট্রাম ডিকটেট করতে পারছে না, কিন্তু তারা সুবিধাগুলো পাচ্ছে এই সেই প্রাইভেটে উঠে পড়ছে। প্রাইভেট মানে স্পেশাল একটা গাড়িতে তুমি যাচ্ছ, হোটেলে থাকছো। আর এইটা করতে গিয়ে প্রডিউসার তোমাকে ওই মাইলেজটা দিচ্ছে, সুবিধাটা দিচ্ছে, কিন্তু তুমি তো ওটা অ্যাচিভ করছো না। বুঝতে পারছি। তার ফলে কি হচ্ছে, যখন তোমাকে ছেড়ে দিচ্ছে হ্যাঁ। তুমি ওই ওপর থেকে একদম মাটিতে এসে মাটিতে আছড়ে পড়ছো। এইটা যাত্রা একটা সমস্যা তৈরি হয়ে গেছে। মানে ধর যাত্রা মানে হচ্ছে হ্যাজেলস এবং অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ তাই তো? ওই যে আমি একা গাড়িতে যেতাম, তারপর একটা সময় এলো যে আমার সঙ্গে আরো 4 জনকে নিতে হবে, 2 জনকে নিতে হবে, না নিলে প্রোডাকশন কস্টটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ 4টে গাড়ি হয়ে যাবে, ঠিক। বা 2টো গাড়ি হয়ে যাবে। 2টো গাড়ি হলে তো আমার কস্টিং বেড়ে গেল। হ্যাঁ ছবির ক্ষেত্রে বা সিরিয়ালের ক্ষেত্রে ছবিতে আমরা টাকাটা নিলাম, বাড়ি চলে এলাম, তোমার ছবি চললো কি না চললো আমার দেখার দরকার নেই, ঠিক। তোমার টিআরপি বাড়লো কি বাড়লো না আমার দেখার দরকার নেই। কিন্তু যাত্রা একটা এমন ব্যবসা, তোকে ওই প্রতিনিয়ত ওইটার সঙ্গে যুক্ত থাকতে হবে। হ্যাঁ, তা নইলে তুই খেতে পাবি না। একদম। মাঝ রাস্তায় দলটা বন্ধ হয়ে গেলে তো সারা বছরের রোজগারটা বন্ধ হয়ে গেল, ঠিক। তাই না? এবার যখন তাপসদা, শতাব্দী বা রচনা এদের সঙ্গে যাত্রা করেছি, তখন বাজেটটা অনেক বেশি, ঠিক। তখন তো আমরা 3 স্টার হোটেলে থাকছি। কিন্তু আমি যদি তারপরের প্রডিউসারকে, আমি যখন একা যাত্রা করছি, সে আমায় একা নিয়ে দল করেছে, আমার বিক্রয় যোগ্যতা তো আর তাপস পাল, শতাব্দী, রচনা ব্যানার্জির মতো নয়, তো আমাকে তো এই 3 স্টারটা তখন ক্লেম করলে চলবে না। এই যে যাত্রার ব্যবসা বুঝে বাস্তব বোধটা, এটা আমরা যারা দীর্ঘদিন যাত্রার সঙ্গে যুক্ত এবং ওই বাস থেকে শুরু করেছি, লাস্ট বেঞ্চ থেকে, বুঝতে পেরেছি, তাদের এটা জন্মে গেছে। কিন্তু যারা আচমকা এসে পড়ছে, সেটা সিরিয়ালের ক্ষেত্রেও হচ্ছে, সিরিয়ালের ক্ষেত্রে আরো ভয়াবহভাবে হচ্ছে, সেটা আর বলছি না। ঠিক। কিন্তু যাত্রার দায় তো আমার রয়েছে, সেই জন্য যাত্রার ক্ষেত্রে বললাম। আমি তাপস পাল, শতাব্দীর আর রচনা ব্যানার্জির প্রসঙ্গে আসছি, জিজ্ঞেস করি সিরিয়াল করলে না কেন? দায়বদ্ধতা আছে না কোনো জায়গায় আটকে গেলে? না না, সিরিয়াল একটা সময় সিরিয়াল করতে হয়েছে, হ্যাঁ প্রচুরই করতে হয়েছে, কিন্তু এখন করছো না কেন? এখন করছি না, ওরা তো ব্যবসার পলিসিটা পাল্টে গেছে। আচ্ছা। আগে কি হতো, আগে 2টোর সময় আমাদের ছেড়ে দিত, হ্যাঁ, আমরা গাড়িতে উঠে গিয়ে যাত্রাটা করতাম। ধর মেদিনীপুরে শো আছে, হ্যাঁ, মেদিনীপুর যেতে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে, হ্যাঁ, আমাকে 2টোয় ছাড়লে ইন্দ্রপুরী থেকে আমি বেরোলাম, বেরিয়ে চলে গেলাম, আবার পরের দিন এসে শুট করলাম। কিন্তু এখন তো 8 ঘন্টা 10 ঘন্টার কন্ট্রাক্ট হয়। আচ্ছা, তো আমাকে তো ছাড়ছে না। বেশ। এবার আমরা যারা যাত্রা করব, ধর একটা কাস্টিং যখন করে কেউ, আমি শুনেছি হ্যাঁ, যে অমিতার কথা, না 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 না, অমিতাকে ছাড়তে হবে, যাত্রায় যাবে। আচ্ছা, ওখানে আটকে গেলাম। তার মানে আমাকে ওই 2 মাস 3 মাসের যে গ্যাপ রয়েছে, তাতে যদি কোনো প্রোডাকশন কন্ট্রোলার বললো বা চ্যানেল, বা আমাদের সময় পাটটা দিত ডিরেক্টররা, এখন তো চ্যানেল দেয়। তো আবার উল্টোটাও হয়েছে, মানে ধর মহাপ্রভুতে আমি একটা পাঠ করতাম, আমাকে 2টোয় ছাড়তেই হবে। নিমাই বড় হওয়ার সঙ্গে সঙ্গে প্রোডাকশন হাউস চাইছে যে অমিতকে রেখে লাভ নেই, চ্যানেল বলছে ওই আর্টিস্টকে চাই, তো এর উল্টোটাই হয়। কিন্তু চ্যানেল যদি একবার শোনে যে একে ছেড়ে দিতে হবে 2টোয়, তাহলে অটোমেটিক্যালি। এবং একটা সময় মনে আছে শ্রীরামকৃষ্ণ তুমি বহুদিন একটা চরিত্র, হ্যাঁ সেটা তো বেশ সাবলীলের সঙ্গে, কিন্তু তখন ওই ছাড়তে হতো বা অ্যাডজাস্ট করতে হতো। প্রত্যেক জায়গায় প্রডিউসাররা, তার তো একটা বিজনেস পলিসি থাকবে, সে অতগুলো টাকা লগ্নি করছে, তার তো ব্যবসাটা সে বুঝবে। আর সিরিয়ালে কি হয় সবচেয়ে যেটা মজার, সেটা হচ্ছে সিরিয়ালে তো তুই এরকম নয় যে এই আর্টিস্টকেই লাগবে, তলায় একটা স্ক্রল দিয়ে দিল আজ থেকে উনি, তো বদলে যেতে কোনো অসুবিধা নেই। সেই ভয় কোনো বড় প্রোডাকশন হাউসও এরকম হয়তো বলেছে যে আপনি আমাদের সঙ্গে কন্ট্রাক্টে চলে আসুন না, কিন্তু ওইটা নয়। আমরা মজা করে বলতাম যাত্রা হলো 1 বাবু আর এটা 12 বাবু। আচ্ছা, তাই না? কোন দিন বাবুর সঙ্গে গন্ডগোল হলো, বললো কাল থেকে তুমি আর এসো না, টাটা। কিন্তু যাত্রা এমনই একটা মিডিয়া যেখানে তুমি একবার তোমার জন্য দলটা বিক্রি হচ্ছে, পোস্টারে তোমার ছবিটা হয়ে গেছে, তোমায় বাদ দিয়ে ওই কোম্পানিটা শো করতে পারবে না। এই এতবার যখন যাত্রা প্রসঙ্গটা ফিরে ফিরে আসছে তোমার জীবনে, যাত্রা একটা বিরাট পার্ট। যখন ভিলেন হিসেবে ক্লিক করা, যাকে বলে, তোমার কাছ থেকেই নিলাম টার্মটা ক্লিক করা,
বিরল অভিজ্ঞতা হয়েছে, মানে যেমন বিকাশ রায়ের হয়েছিল সেরকম কোন অভিজ্ঞতা? তোমায় দেখে লোকজন, তোমার অভিনয় দেখে, তোমায় দেখে না, তোমার অভিনয় দেখে লোকজন খেপে গেছে বা কটু কথা বলেছে, এরকম ঘটনা একটু একটু শুনি একটা অভিজ্ঞতা। জুতো শুনেছি। আচ্ছা শুনি। জুতো শোনাটা এই 7 দিন আগে হয়েছে। আচ্ছা কোথায় একটু শুনি। এটা হলো দক্ষিণ 24 পরগনা। আচ্ছা এক্সাক্ট জায়গাটার নাম বলতে পারছি না, ভুলে গেছি। হ্যাঁ। আর একটা নর্থ বেঙ্গল হয়েছিল, তনুকা ভট্টাচার্য বলে এক অভিনেত্রী। তনুকা দিয়ে আর আমি অভিনয় করছি নট্য কোম্পানিতে। সেই সময় মানে আজ থেকে 15, 16, 17 বছর যখন তুমি নির্দেশক অভিনেতা। হ্যাঁ না, তখন ওই নাটকটার নির্দেশক ছিল উৎপল রায়। আচ্ছা, উৎপল রায়। আমি আর তনুকা দিয়ে অভিনয় করছি, হঠাৎ দেখলাম তনুকাদির মুখে আর গলায় এসে একটা জুতো লাগলো। তো আমি বুঝতে পারলাম ঘটনাটা কি ঘটেছে। আচ্ছা, মানে মিস হয়েছে ওটা। হ্যাঁ, মিস হয়েছে। এবার বলি, দিদি আপনাকে নয়, আমরা ওনাকে মেরেছি। তো তনুকাদি যা বলার বললো। এইগুলো হয়। আর দেখা মানে কি বলতো, এরকম হয়েছে একটা জায়গায়, তেমাথানি বলে একটা জায়গা আছে। এটা আমার জীবনের একটা অভিজ্ঞতা। আমি যখন বাসে যাত্রা করেছি, তখন টিউবওয়েল থাকে না রাস্তার মোড়ে, সেখান থেকে বোতলে জল ভরতে গেছি বাস থেকে। খাবে আর কি, নিজের পানির কাদার ভেতর পাটা আটকে গেছে। তো আমি একা পাম্প করতে পারছি, আর বাসটা একটু দূরে রয়েছে, তো ওখান থেকে কাউকে ডাকতে পারছি না, আমার কলিগদের বা যারা সাজঘরের কাজ করে। আমি নিজে পাম্প করে পাটা ধুতে পারছি না। আচ্ছা, তা আমি একজনকে অনুরোধ করলাম, একটু পাম্প করবেন, সে জাস্ট ইগনোর করে চলে গেল। আচ্ছা, এটা গেল। কাট্টু 5 বছর 6 বছর পরে তেমাথানিতে আমি নেমেছি, জাস্ট মবড হয়ে গেলাম, 150 লোক ঘিরে ধরলো। তো আমি ওই দিন গাড়িতে উঠে বুঝলাম যে এই যে বড় বড় অভিনেতারা বলতেন না, সবটাই পুরস্কার তিরস্কার, কলঙ্ক কণ্ঠের হার। তো ওই রকমই হয়। একদিন পাম্প করার লোক খুঁজে পাচ্ছিলাম না, আজকে শুধু আমাকে একটু ছোঁয়ার জন্য। তো এই হয়, এগুলোই জীবনের। এইবার আসি যে তার কথা তো সবার, যে কোনো অভিনেতা অভিনেত্রী, মানে জয়শ্রী বড়ালি সেও বললেন, তোমার কাছেও শুনেছি, তাপস পাল একজন অসাধারণ মানুষ, অসাধারণ অভিনেতা। তাকে তুমি বোধহয় 2 বছর তার সঙ্গে একসঙ্গে কাজ করেছো। অভিজ্ঞতাটা একটু বলবে? মানে আজ তিনি নেই আমাদের মধ্যে, মিস করো তাকে? তুই কোনটা জানতে চাইছিস, অভিনেতা তাপস পাল না অভিনেতা তাপস পাল, মানুষ তাপস পাল? মিস করো? মিস করা ওইভাবে বলাটা ঠিক হবে না, মানে মিস করা উচিত না। প্রফেশনাল জায়গায় তাপসদা যতদিন জীবিত ছিলেন, তার বেশ কিছুদিন আগেই আমার সঙ্গে নিজাম প্যালেসে আসুন আড্ডা মারবো এরকম হয়েছে, কিন্তু আমি কোনোদিন আসুন আচ্ছা আড্ডা মারবো এরকম হয়নি। তবে আমি বলি, প্রত্যেক মানুষই তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে, বিভিন্ন শেড থাকে, লেভেল থাকে। আমার কাছে তাপস পাল খুব ভালো মানুষ। বেশ, একটু বলো উদাহরণ। কেন মানে আমাদের যাত্রায় যে গ্রিন রুম তৈরি হয়, সেটা তো ঘর নয়, দুটো পর্দা। মানে আমার ঘরের একটা কাপড়, তাপস পালের ঘরে একটা কাপড়। অর্থাৎ তুই এই ঘরে দাঁড়িয়ে ফোন করলে ওই ঘরে শুনতে পারবি, সবটাই শোনা যাবে। তো আমি প্রতিনিয়তই দেখেছি তাপসদা কাউকে না কাউকে পিজিতে ভর্তি করাচ্ছে। আচ্ছা, কাউকে টাকাটা ওর গ্রান্ট থেকে পাইয়ে দিচ্ছে, কাউকে বলছে এটার উপকার করো। এটা করেছে আমার যতটুকুনি দেখা। নিশ্চয়ই। এবার অভিনেতা তাপস পাল, ছবির তাপস পাল নিয়ে বিভিন্ন লোকের এতদিনের বক্তব্য আছে, সেটা নিয়ে আমার বাহুল্য। তোমার দেখা অভিনেতা স্টেজেতে তাপস পাল সম্পর্কে আমার প্রেডিকশন হচ্ছে, যাত্রায় তাপস দা একটু সিনসিয়ার হলে পারতেন যাত্রা নিয়ে। আচ্ছা, সেটা হয়নি। আচ্ছা, এই খাওয়া দাওয়ার গল্প, মানে এটা তো একটা কাইন্ড অফ পরিবারের মতন হয়ে যাওয়া, এতদিন একসঙ্গে থাকা, একসঙ্গে যাত্রা করতে যাওয়া। মজার ঘটনা কিছু মনে পড়ে তার সঙ্গে, তাপসদার সঙ্গে? হ্যাঁ, তাপসদা, আমরা শিলিগুড়ি কোচবিহারে আছি। আচ্ছা, তাপসদা সার্কিট হাউসে আছে, আমি শক্তি ঠাকুর। আর শক্তি ঠাকুর মানে মোনালি ঠাকুরের বাবা? শক্তি ঠাকুর গায়ক, শক্তি ঠাকুর মোনালি ঠাকুরের শক্তিদার মেয়ে হচ্ছে মোনালি। বোঝাবার জন্য, মানুষের বোঝাবার জন্যই বলছি একদম। মোনালির বাবা হচ্ছে শক্তি ঠাকুর, বাবা শক্তি ঠাকুরের মেয়ে মোনালি। আমি এই জন্যই বললাম। তো তাপসদা তখন সার্কিট হাউসে থাকে। সকালবেলা ফোন, 12টা, সকাল ঠিক নয়, আরে কি করছেন, উঠুন,
কোচবিহার হোটেলে শোল মাছ আমরা ছাড়িয়ে ডুমো ডুমো, শক্তি কি করছে? আমার ঘুমোচ্ছে বোধ হয়, আর ডাকুন ডাকুন, তো শক্তি আমার পাশের ঘরেই থাকে। হ্যাঁ, তাপসদা খুব ভোজন রসিক লোক ছিল। আচ্ছা, খুব ভোজন রসিক। ওকে। মানে একদিনে ওই শোল মাছ হলো, তারপরে শতাব্দী ম্যাডামের বাবা শৈলেন বাবু, উনি ছিলেন আমাদের সঙ্গে। আচ্ছা, শৈলেন বাবু আবার ফোন করে চলে আসুন কোচবিহার হোটেলে, মানে মৎস্য খাওয়ার, এবং সেটার উদ্যোক্তা থাকতো তাপসদাই। আচ্ছা, খাওয়াটা তাপসদা খুব ভোজন রসিক লোক ছিলেন। শক্তি ঠাকুর কেমন দেখেছো তাকে? ভালো মানুষ শক্তিদা, খুব ভালো মানুষ। আচ্ছা, আমি যখন শক্তিদাকে মিট করেছি, ছোটবেলায় আমরা শক্তিদাকে স্টেজে গান গাইতে দেখেছি, হ্যাঁ সেটাই অভিনয়, কিন্তু শক্তিদাকে কাছ থেকে দেখা ভীষণ বড় দাদার মতন একদম। মানে 1 বছর আমরা একসঙ্গেই প্রায় কাটিয়েছি, একই গাড়িতে যেতাম দুজনে। হ্যাঁ, এমন হয়েছে শক্তিদার মিষ্টি খাওয়া বারণ ছিল, খাওয়া বারণ ছিল, তো সেটা বৌদি ফোন করতেন, বা এই ছোটন 2-1বার ফোন করে বলেছে, কিন্তু শক্তিদাকে আটকানো যেত না, গাড়িতে উঠেই সঙ্গে সঙ্গে আজকে এইটা খাবো, বুঝলি, আর ও তো বাংলা ভাষায় কথা বলতো, তোমাকে না এটা খাওয়া বারণ, ঠিক আছে ওইটা দিয়েই শুরু করবে। এবারে যে প্রসঙ্গটায় আসবো সেটা হচ্ছে তোমার আমাদের গপ্প, মানসী, ইয়েস, হ্যাঁ অবশ্যই, মানসী সিনহার নির্দেশনায় একটা ছবি তৈরি হলো যেখানে তুমি, শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, এরা সবাই অভিনয় করলে। কেমন অভিজ্ঞতা সেটা যদি একটু বলো। না, আমার খুব ইন্টারেস্ট ছিল। হ্যাঁ, অপুদা আমাদের এই সময় হ্যাঁ একজন উল্লেখযোগ্য অভিনেতা, এবং আমি কেনই আমাদের গপ্পের কথাটা তুললাম, বড় বড় হাউসের যখন সিনেমা রিলিজ হচ্ছে সেই সময় তথাকথিত নতুনদের নিয়ে বা তথাকথিত সেই সমস্ত মানুষদের নিয়ে এমন একটা ছবি তৈরি হচ্ছে যেটা দর্শক দিনের পর দিন গিয়ে হাউসফুল করছে, এবং সেখানে তোমার প্রশংসা মানে আমার বলার অপেক্ষা রাখে না। সেই জায়গাটা কেমন লাগলো, এবং ওই সিনেমা শুটিং এর অভিজ্ঞতাটা একটু যদি বলো। না, আমি ওটা মানসী বলার পর হ্যাঁ আমি আমার ভালো লেগেছিল এই কারণে যে অপুদা তো এই সময় একজন, তুই যেটা বললি যে নতুনদের ওখানে অপরিচিত মুখ বলতে ছবির ক্ষেত্রে একমাত্র আমি ছিলাম। তোমার মাও কিন্তু ব্যাপারটা হ্যাঁ বলেছেন, সেটাই বাদ বাকি অপুদা, অপা, সবাই, কনি, সবাই তো পরিচিত মুখ ছিল, খরাসদা। তো আমি করেছিলাম এই জন্য যে অপুদার সঙ্গে অ্যাক্টিংটা করব, বেশ তো করতে গিয়ে নাথিং লাইক ইট, যেরকম অভিনয় করি আর 5টা, বরঞ্চ কনির হয়তো যেহেতু আমরা দুজনে একই সঙ্গে একটা কাপল পার্ট করেছিলাম, স্বামী স্ত্রী অভিনয় করেছি, ওর বোধহয় আমাকে নিয়ে কোনো টেনশন ছিল, কারণ এর আগেও কখনো আমার অভিনয় করেনি। তো এই আমার কাছে নতুন কিছু মনে হয়নি, আমার কাছে মনে হলো একটা নতুন জায়গায় কাজ করলাম। আমার যেটা আরেকটা ভালো লেগেছিল সেটা হচ্ছে মিষ্টু, মানে মানসীকে খুব ছোটবেলা দেখেছি, ও যে এত সুন্দরভাবে ছবিটা গুছিয়ে তুলতে পারলো, ভেরি গুড, খুব ভালো। ওর এবং দর্শকের যখন রিয়াকশন পেলে সেই জায়গাটা, সেটা প্রশংসা, আর কার না ভালো লাগে, ঠিক। এবং তখন গিয়ে কোথাও কি ওই ফ্ল্যাশব্যাকে নিজের জীবন, পুরনো দর্শন, তারপরে যারা যারা তোমার জীবনে প্রভাব ফেলে গেছে তাদের কথা মনে পড়ে নিশ্চয়ই? তুই বেশ একটু গ্ল্যামারাইজ করে বললি। না, অবশ্যই আমার ওটা মনে হয় না, আমার আরো মজার মজার অভিজ্ঞতা আছে। অনেকদিন আগে সোমনাথ দা বলে একজন ছিল, টাইটেলটা চ্যাটার্জি বোধহয়, পূর্ণিমা দেবী, পুরনো অভিনেত্রী ছিলেন পূর্ণিমা দেবী, তার ছেলে। আচ্ছা, সোমনাথ দা একটা ছবি করেছিল, ডকুমেন্টারি ছবি, ক্রাইসিস বলে, ক্রাইসিস, তাতে আমরা পাঠ করেছিলাম, সেটা ফিল্ম ফেস্টিভ্যালে দেখাচ্ছে। সোমনাথ দা বলেছে নন্দনে আয়, হ্যাঁ এবছর না, অনেক দিন আগে। তো আমার ছবি দেখাচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল, আমি আর আমাদের নাট্যরঙ্গের তখনকার এখনো স্বপন সেনগুপ্ত নির্দেশক, দুজনে মিলে দেখতে এসেছি, এবং আমার ধারণা ছিল যে একটা অভিনেতা না, মানে বললে তাকে ছেড়ে দেবে, আমাকে ঢুকতেই দিল না, ঠিক দুজনে মিলে দাঁড়িয়ে রয়েছি, সোমনাথ দা আসার পর ঢুকতে দিল। তো ওই বসে বসে দেখলাম, যখন বেরোচ্ছি তখন আবার ওই লোকটাই বললো অভিনয় খুব ভালো হয়েছে, ওই সিকিউরিটি গার্ড বদল, তখন তো নন্দন এরকম ছিল না, এতটা সাজানো গোছানো ছিল না। তো এইগুলো হয়। এবং যাত্রার ক্ষেত্রেই বলবো, তোমার একটা বিশেষ প্রাপ্তি যেটা আমার জানা, শান্তিগোপাল পুরস্কার পাওয়া, এটা যখন পেলে সেই অভিজ্ঞতাটা কেমন ছিল, বা যখন শুনলে যে ওইরকম একজন বড় মানুষের নামাঙ্কিত পুরস্কার তুমি পেতে চলেছো, এইটা তো একটা জীবনের প্রাপ্তি, কেমন ছিল?
ওটা শান্তিগোপাল, তপন কুমার, হ্যাঁ টোটাল টোটাল, হ্যাঁ। এবং ওটার আর্থিক মূল্য 1 লাখ টাকা। আচ্ছা, মানে এই কারণে না আমি অর্থমূল্যের কথা বলছি না, অর্থমূল্যর এই কারণে বললাম, হ্যাঁ, যে ওটা না বললে আমার দায়বদ্ধতা থেকে যায়। আচ্ছা বেশ। না আমি অর্থের দিকটা ধরতে চাইনি, আমি জাস্ট পুরস্কার, তুমি স্বীকৃতি পাচ্ছ। পুরস্কারটা আমার এই কারণে ভালো লেগেছিল যে এতদিন কাজ করার একটা স্বীকৃতি তো। নিশ্চয়ই। আর এই গভর্নমেন্ট আসার পর, স্টেট গভর্নমেন্ট আসার পর এই পুরস্কারগুলো চালু হয়েছে। বেশ। তার ফলে আমাদের আগের লোকেরা, আমাদের আগের জেনারেশন যারা, তারা যেরকম পেয়েছে, আমাদের পরের জেনারেশন ওরা নিউ কামারদেরও দিয়েছে এনচ্যান্টেড করতে। খারাপ না, ভালোই। নিউ কামার প্রসঙ্গ তুললে যদি বলি যে ধরো আমাদের মতন যারা আসতে চাইছি এই গ্ল্যামার ওয়ার্ল্ডে, বা ধরো যারা চেষ্টা করছি একটু সিরিয়ালে মুখ দেখাবো বা থিয়েটারটা করব, সমস্তটাই তো আবেগের বসে, কারণ এই জগৎটা আবেগ ছাড়া কিছুতেই চলে না। তুমি কি বার্তা দেবে আমাদের, একটু বলবে? কারণ আমি অনেক কিছু শিখেছি, এটা যদি মাসের জন্য যায় আমাদের কি কি সংযমে থাকা উচিত। আর ওই যে কথাটা বলেছিল, টুক করে গাড়িটা কিনে ফেলবো না, টুক করে দামি জীবনটা যাপন করবো না, আগে দেখবো, এটা যদি একটু বলো। এই যে ছেলে মেয়েরা অভিনয় করছে, ইনক্লুডিং মি, সেটা আমি স্টুডিওর মধ্যে বলছি, স্টুডিওর বাইরেও বলছি, যে ছেলে মেয়েদের দেখছি এখন কাজ করছে, তুই আমাকে 5 জনের নাম বল যারা 15 বছর এই মিডিয়ায় আছে, সিরিয়ালে আছে। 5 জনের নাম বল। নেই সেরকম। কেন নেই? অথচ আমাদের জেনারেশন বা আগের জেনারেশন তারা কিন্তু এখনো মাঝে মধ্যে পাঠ করছে। অবশ্যই। কিন্তু এই 5 জন নেই কেন? এই সবটাই থাকে বিজনেস পলিসির ওপর। এবার ওই যে বললাম তো, ট্রাম্প ডিকটেট করতে পারবে না একজন অভিনেতা তখনই যখন তার বিক্রয় যোগ্যতা নেই। অর্থাৎ টিভিটা এমন একটা মিডিয়া যেখানে কোনো বিক্রয় যোগ্যতাই নেই। আজকে তুমি আছো, কালকে তোমাকে বাদ দিয়ে অন্য আরেকজনকে নিয়ে এসে আমি হাইলাইট করব, সেই তখন স্টার হবে, তাই তো? ঠিক। তো এইটাকে সারা জীবনের জন্য আমার ক্যারিয়ার করলাম, এরকমটা করা বোধহয় এখন একটু শক্ত হয়ে যায়। প্রসঙ্গে তোমার কথাই বলি, স্টেজ বোঝাতে গিয়ে তুমি আমাদের বলতে যে আমার যদি স্টেজে মনে হয় আমি এই অভিনেতাকে দেখবো না, আমার ওই অভিনেতাকে ভাল লাগছে, সেটা আমি পারি, কিন্তু সিরিয়াল বা সিনেমার ক্ষেত্রে আমার লেন্স যেটা দেখাবে সেটাই দেখবে। হ্যাঁ, একদমই। প্রত্যেক মিডিয়ার নিজস্ব ব্যাকগ্রাউন্ড। ধর তুই স্টেজে যখন অভিনয় করছিস, দুটো, একটা ডিরেক্টরের অ্যাসপেক্টে হয়, ডিরেক্টর যে শুধু দেখাবো নয়, যে দৃষ্টিকোণ থেকে দেখাবে মনে করছে সে সেই দৃষ্টিকোণ থেকে দেখাচ্ছে একদম। কিন্তু স্টেজে তুই বসে আছিস F16-এ, তুই F16 থেকেই দেখবি একদম। এটা গেল দর্শক কিভাবে দেখবে তার উপর। আর একটা ধর, একটা লোক অনেক দূর থেকে হেঁটে আসছে স্টেজে, মানে তোকে আমরা দেখাচ্ছি দূর থেকে লোকটা হেঁটে এলো, আমি কিন্তু তখন সবটা নিয়ে লং শটে দেখছি, ঠিক। তারপরে লোকটা যখন একটু কাছে এলো তখন আমি ওটা মিড ক্লোজ করে নিলাম, তারপর ও পকেটে হাত দিল, একটা জিনিস বের করে তোর হাতে দিল, তখন কিন্তু দর্শক ক্লোজ করে নিয়ে ওইটা দেখলো কি দিল, কত টাকা দিল। কিন্তু থিয়েটারের ক্ষেত্রে এই লাইসেন্সটা রয়েছে, মানে লিভিং আর্ট ফর্ম এই লাইসেন্সটা রয়েছে। তোমার পাশে খুব ভালো নামী অভিনেতা অভিনয় করছে, কিন্তু দর্শক চাইলে তাকে দেখছে না, দেখছে তোমাকে। এটা যাত্রায় সুবিধে আছে, কিন্তু সিরিয়ালের ক্ষেত্রে তো সুবিধে নেই। তোমাকে ডিরেক্টর যেটুকুনি দেখাবে তুমি সেইটুকুনি ফুটেজ পাবে। তো এটার সঙ্গে ক্যারিয়ারের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমাদের কি হয়, একটা অভিনেতা অভিনেত্রী, এখন তুই হিন্দি বল বাংলা বল যে কোনো সিরিয়ালেই 3 বছর 4 বছর তো একটা ছেলে মেয়েকে কাজ শেখার সুযোগ দিতে হবে। এখন যারা আসছে, আমরা কাজ করতে গিয়ে প্রচুর এরকম দেখেছি। তখন তো সিরিয়াল করতাম বেশ ঘন ঘনই, মানে বছর 4-5 তো সিরিয়ালের সঙ্গেই বেশিটা সময় কেটেছে। ছেলে মেয়েটা কাজের সুযোগ পাচ্ছে না, তো শিখবে কি, সে এটাকে ক্যারিয়ার করবে কি করে? ততক্ষণে তাকে বার করে দিয়েছে, পরের জনকে নিয়ে এসছে। উল্টে লাভ হলো, পাশের বাড়ির লোকটা চিনে যাচ্ছে বলে সেই ইএমআইতে একটা ফ্ল্যাট কিনে ফেললো আর একটা গাড়ি নিয়ে ফেললো। এবার বিপদে পড়ে গেল। 5 বছর পরে কি কি হচ্ছে দেখতেই পাচ্ছিস। তো তোমাদের বয়সী যারা আসবে, বাবু একটু বুঝে সুঝে। ঠিক। এবার শুরুতে যে জায়গাটা তোমাকে ধরবার চেষ্টা করেছিলাম, যে
আমরা বারংবার এই মাধ্যমে ফিরে আসতে চাইছি এবং শিখছি, পড়ছি, জানছি, সব কিছুই হচ্ছে। কিন্তু কোথাও গিয়ে কি তোমার মনে হচ্ছে যে একটা তোমরা যখন শুরু করেছিলে বা এখন একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, একটা ইনভলভমেন্টের অভাব পাও কি? না, আমি ওভাবে বলবো না। বলবে না? কেন বলবো না? হ্যাঁ, তখনকার দিনের প্যাশনটা একজন থিয়েটার ওয়ার্কার বল বা যে অভিনয় শিক্ষু ছাত্র, তার প্যাশনটা দুক্ষেত্রেই সমান। আচ্ছা, অর্থাৎ আমি বলতে চাইছি অভিনয় করব, অভিনয়টা শিখব, এটা আমাদের আগের লোকেরা 20 বছর আগে, আমার অভিনয় জীবনের 20 বছর আগে যে লোকটা অভিনয় শুরু করেছে তার ভেতরে যে প্যাশনটা ছিল আমার ভেতরেও ছিল, তোদের জেনারেশনও আছে। কিন্তু পরিবেশ আর পরিস্থিতির ওপর ওই প্যাশনটা দিয়েই তো কাজটা হবে না। পরিবেশ পরিস্থিতি তোমাকে শেখাচ্ছে না যে তুমি কতটা নেবে আর কতটা নেবে না। এইটা বড় গন্ডগোল হয়ে গেছে। আজকে ধর একটা লোক ছেলে স্টুডিওয়ে ঢুকলো, স্টুডিওর একটা মানে অ্যাম্বিয়েন্স আছে, তো সেই অ্যাম্বিয়েন্সটা তোমাকে কখনো এম্বারাস করে, কখনো তোমাকে সাহায্য করে। এবার ওই অ্যাম্বিয়েন্সটা একটা মজা আছে। এই যে কিছুদিন আগে একটা সিরিয়ালে পাঠ করছিলাম, অমিতাভ দা ডিরেক্টর ছিল, তার কতগুলো বাচ্চা ছিল, রবীন্দ্রনাথের যোগাযোগ ছিল, আমি ওই কুমুদিনীর বাবার পাঠটা করছি, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের দেখাচ্ছে। তো আমি বসে বসে দেখছিলাম, ওরা ওইটা মেকআপটা হওয়ার পর জিতের একটা বোধহয় ছবির কাজ হচ্ছিল, পল্টু এলো, এসে খানিকক্ষণ আড্ডা মারলো, তা ওরা শুনলো যে বাইরে জিৎ শুটিং করছে, ছেলে মেয়েগুলো মুহূর্তে মধ্যে বেরিয়ে চলে গেল এবং ঘুরে এসে বললো জিদ্দার সঙ্গে ছবি তুললাম। এই যে জিদ্দা বলা আর মেকআপটা নেয়া, এর তো একটা মজা আছে নিশ্চয়ই। এই মজাটায় ও আস্তে আস্তে আপ্লুত হয়ে যাবে। কিন্তু অভিনয়টা শিখতে গিয়ে বা জিদ্দাকে ওই পর্যন্ত পৌঁছতে গিয়ে যা যা করতে সেইটা শিখছে না, এইটা গন্ডগোল হয়ে যাচ্ছে আজকের জেনারেশনের কাছে। এটা সত্যিই প্রবলেম। আর আমি এরকম কখনোই বলবো না যে যা ভালো ছিল সব, আমাদের প্যাশনটা দুপক্ষই সমান ছিল, বেশ, কিন্তু পরিস্থিতিটা একটু গন্ডগোলের। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সিটি সিনেমায় আসার জন্য, এতটা সময় শেয়ার করার জন্য, এবং আমার কাছে এটা একটা স্বপ্নের মতন যে তোমার সঙ্গে এতক্ষণ কথা বলতে পারলাম। তুমি খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর একদম অভিনয়ের মধ্যে হই হই করে স্পিরিট গাম লাইট। সিটি সিনেমাকে আমারও ধন্যবাদ। হ্যাঁ, সবাই দর্শকরা ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সবাইকে ভালো রাখুন, আনন্দে রাখুন, আর অবশ্যই ভালোবাসুন, আর চোখ থাকুক সিটি সিনেমায়। আজকের মতো আসি, নমস্কার। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।